আমি দুঃখিত, আমার আসলে একটু সমস্যা হচ্ছিল। ঠিক আছে, আমরা আমাদের আলোচনায় চলে যাচ্ছি। তো এইখানে আমরা হচ্ছে সংক্ষিপ্তভাবে একটা মানির সংজ্ঞার ভিতরে যে ৪ টা বৈশিষ্ট্য থাকা দরকার এগুলো আমরা আলোচনা করলাম। আমি আবারও যদি স্ন্যাপশট দেই, একটা হচ্ছে যে মানি সবার কাছে সমানভাবে গ্রহণযোগ্য। এই মানি মূল্যের পরিমাপক হিসেবে কাজ করবে। মানিকে সংগ্রহ করা যাবে এবং এই মানি দ্বারা ঋণ পরিশোধ করা যাবে এবং এটাকে আমরা ঋণ পরিশোধের স্ট্যান্ডার্ড হিসেবে গ্রহণ করে নিয়েছি। এগুলো হচ্ছে মানির একটি সর্বসম্মত সংজ্ঞা। যেগুলা যদি আমরা দেখি, এইখানে আমরা দেখতেছি যে এখানে বলা আছে ইসরার দৃষ্টিভঙ্গি। মানে আমি এই যে সংজ্ঞাটা নিচে, এটা মূলত ইসরার যে বই ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেম প্রিন্সিপালস অ্যান্ড অপারেশনস। তো এটা অত্যন্ত সুন্দর একটা বই। যারা ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেম নিয়ে আগ্রহী তারা এটা পড়তে পারেন। এটা অনেক যদিও বইটা একটু বড়, বাকি এটা অনেক মুফিদ, অনেক উপকারী, বিশেষ করে ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেমের জন্য। বিশেষ করে বাংলাদেশ নয় শুধু, আপনি বিশ্বের যে কোথাও ইসলামিক ফাইন্যান্সের স্টুডেন্টরা এই বইটা পড়েই অভ্যস্ত। তো এইখানে ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেমে যে বলা আছে সংজ্ঞাটা, আমি আমাদের শিটে এটার ডিরেক্ট ইংলিশ টেক্সটটা উদ্ধৃত করেছি। তো এইখানে আমি জাস্ট অনুবাদটা নিয়ে এসেছি। যে উনি ওইখানে বলতেছেন যে মানির যে ভেরিয়েশন আছে, যে আমরা যখন ইতিহাসটা দেখব, মানির ইতিহাস, যে মানি বার্টার মানি থেকে ফিয়াট মানি পর্যন্ত আসা এবং ক্রম ধীরে ধীরে এটা ক্রিপ্টো ইত্যাদিতে রূপান্তরিত হচ্ছে, ডিজিটাল মানিতে রূপান্তরিত হচ্ছে। এটাকে মানুষ এই সবগুলা মানির মাঝে, এই সবগুলা টাকার মাঝে একটি কমন বৈশিষ্ট্য কি? তো এই কমন বৈশিষ্ট্যটা যদি আমরা দেখতে পাই, তাহলে এটা হলো যে তা সমাজে ব্যাপকভাবে ব্যবহৃত হওয়া এবং লেনদেন বা পরিশোধের মাধ্যম হিসেবে সাধারণভাবে গ্রহণযোগ্য হওয়া। এই ২ টা ক্রাইটেরিয়া, ২ টা বৈশিষ্ট্য। এটা হচ্ছে একটা মানি বা টাকার কমন বৈশিষ্ট্য। মানে এই ২ টা জিনিস থাকলে কোনো কিছুকে টাকা হিসেবে গ্রহণ করা যায়। এটা হচ্ছে ফান্ডামেন্টাল বৈশিষ্ট্য। মানে এই ২ টা জিনিস থাকলে আপনি গ্রহণ করতে পারেন। কিন্তু একটা গুড মানি, একটা স্টেবল মানি, যে মানিটা হচ্ছে স্টেবল করবে, স্থায়ী হবে, অ্যা এই মানির আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। সেগুলো আমরা আমাদের আজকের আলোচনার একদম শেষে গিয়ে আলোচনা করব। আ তো এটা হচ্ছে মানির সংজ্ঞা নিয়ে আমাদের এই স্লাইডটি। তো আমরা যদি আমাদের পরবর্তী স্লাইডে যাই, তো এইখানে হচ্ছে মূলত অ্যা বার্টার সিস্টেম থেকে এখন পর্যন্ত টাকায় আসার কারণটা কি মানির? তো এই স্লাইডটা আমরা একটু পরে দেখব। এর আগে আমরা মানির ইতিহাসটা দেখে আসবো ইনশাআল্লাহ। তো এইখানে আমরা সংক্ষিপ্তভাবে দেখি যে টাকার বিবর্তন না লিখে আমরা ইতিহাস লিখতে পারি। টাকার ইতিহাস, যে বার্টার থেকে ফিয়াট মানি। এটাকে যদি আমরা ইংলিশে বলি তাহলে এভাবে বলা হবে ইভলিউশন অফ মানি বার্টার টু ফিয়াট মানি। আমাকে কি শোনা যাচ্ছে স্পষ্টভাবে মিজান ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই। আচ্ছা, ঠিক আছে। তো এখানে দেখেন যে আমাদের মানির একদম, এটা শুধু আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু নয়। এটা একদম মানব সভ্যতার শুরু থেকে, যে এ একদম শুরু থেকে মানুষ হচ্ছে বার্টার সিস্টেম, মানে সরাসরি একটা পণ্য দিয়ে আরেকটা পণ্যের আদান-প্রদান করত। তো এটাকে বলা হয় বার্টার সিস্টেম। যেমন আমার কাছে ১ কেজি চাল আছে। কিন্তু এটা হচ্ছে আমার এক্সট্রা, অতিরিক্ত। মানে আমার আজকে বা নিকটবর্তী সময়ে আমার এই চালটার প্রয়োজন নেই। কিন্তু আমার ১ কেজি ডালের প্রয়োজন। তো আমি কি করব? আমি দেখব আমার আশেপাশে কোন ভাইয়ের কাছে বা কোন পরিবারের কাছে ১ কেজি ডাল আছে যেটা তার প্রয়োজন নেই। এটা ওর কাছে উদ্ধৃত, যেটাকে আমরা ইসলামিক শুধু ইসলামিক না, ফাইন্যান্সিয়াল ভাষায় সারপ্লাস বলি। তো অতিরিক্ত। তো আমি আমার এই ১ কেজি চাল ওই ব্যক্তিকে দিয়ে দিব যে যার কাছে ১ কেজি ডাল আছে এবং তার ১ কেজি চালের প্রয়োজন আছে। এখানে দেখেন এই বার্টার সিস্টেমে কতগুলো বিষয় আছে, যে মানুষের আ ডবল চাহিদা লাগবে। একটা হচ্ছে আমারও চাহিদা লাগবে এবং যে হচ্ছে আপনার আমার অ্যা বিন কন্ট্রাস্টে যে আমার সাথে বিনিময় করতেছে, যে আমার সাথে এক্সচেঞ্জ করতেছে, ওরও একটা চাহিদা লাগবে। মানে আমি যখন ১ কেজি চাল বিক্রি করব, ১ কেজি চাল দিয়ে ১ কেজি ডাল নিবো। যে আমাকে ১ কেজি ডাল দিবে তার ১ কেজি চালের চাহিদা লাগবে। তো এটাকে বলা হয় বার্টার সিস্টেম। তো এটা লম্বা সময় পর্যন্ত ছিল। তো খানিক সময় পরে মানুষ
এটা একটু টাফ। যদি আপনি চিন্তা করেন যে এখানে অনেকগুলা আপনার কি রয়েছে, আ উম ব্যারিয়ার রয়েছে বা আমরা সীমাবদ্ধতা বলতে পারি। তো এই সীমাবদ্ধতাগুলো মূলত আমরা এখানে ব্যক্ত করেছি। যে একটা বার্টার লিমিটেশনস অফ বার্টার সিস্টেম। যে একটা বার্টার সিস্টেমের সীমাবদ্ধতা কি? অ্যান্ড নেসেসিটি অফ মানি, এবং মানির প্রয়োজনীয়তা কি? তো মানি যখন আমরা বলতেছি এখানে, এখানে এই মানি দ্বারা বোঝাচ্ছে আ ফিয়াট মানি, কিংবা আ ধীরে, ধীরে আমাদের সমাজে যেই মানিগুলা হচ্ছে ক্রমবিকাশ ঘটছে সেই মানেগুলোকে বোঝাচ্ছে। তো এখানে দেখেন বার্টার সিস্টেমের সমস্যা বলা হচ্ছে যে আ একটা হচ্ছে পণ্য ও সেবার অবিভাজ্যতা। মানে এই বার্টার পণ্যগুলাকে আপনি কি করতে পারবেন না, ছোট, ছোট ভাগে ভাগ করতে পারবেন না। যেমন ৳১০০, এই ৳১০০ কে আপনি কি করতে পারবেন? ছোট, ছোট ভাগে ভাগ করতে পারবেন। যেমন ৳২ করে আপনি ৫০ ভাগে এটাকে ভাগ করতে পারবেন। এমনিভাবে ৳১০ করে ১০ ভাগে ভাগ করতে পারবেন, ৳২০ করে ৫ ভাগে ভাগ করতে পারবেন। মানে এই ৳১০০ কে আপনি ছোট, ছোট ভাগে বিভক্ত করতে পারবেন। এই সব ছোট, ছোট ভাগগুলো আবার প্রচলিত, মানে মানুষ এটাকে গ্রহণ করবে। এমন নয় যে আপনি ৳১০০ কে যখন আ ভাঙ্গিয়ে এটাকে আ ৳২ র নোটে রূপান্তরিত করলেন, তো এটা ৫০ টা হবে। তো এবং এই ৳২ র নোটটা যেকোনো দোকানদার গ্রহণ করবে, যেকোনো মানুষ গ্রহণ করবে। তো এটাকে বলা হয় পণ্য ও সেবার অবিভাজ্যতা, ইনডিভিজিবিলিটি। তো এটা বার্টার সিস্টেমে আসলে পসিবল না, বা পসিবল হলেও ডিফিকাল্ট, কঠিন। উদাহরণস্বরূপ ধরেন আমার কাছে একটা আ তামা আছে। আ ধরেন ২ কেজি ওজনের একটি তামা আছে। তো এখন আমি হচ্ছে এই ২ কেজি ওজনের তামা দিয়ে, এটা আমার কাছে অতিরিক্ত আছে। তো আমার লাগবে হচ্ছে ১ কেজি ডাল। তো এখন আমি এই ২ কেজি ওজনের তামা দিয়ে ১ কেজি ডাল ক্রয় করার জন্য মানুষ খুঁজতেছি যে কার কাছে ১ কেজি ডাল আছে এবং তার আবার এই তামার প্রয়োজনীয়তা আছে। কারণ আ মনে করেন একজনের কাছে ১ কেজি ডাল আছে কিন্তু তার তামার প্রয়োজনীয়তা নেই। সে তো আপনার কাছে এই ডাল বিক্রি করবে না। তো এখন এটা হচ্ছে একটা সীমাবদ্ধতা যে ওই ব্যক্তিরও চাহিদা লাগবে। ২য় আরেকটা সীমাবদ্ধতা হচ্ছে ধরেন তার কাছে ১ কেজি ডাল আছে। কিন্তু এই ১ কেজি ডালের মূল্য হচ্ছে আ ১ কেজি ওজনের তামা। ২ কেজি ওজনের না। কিন্তু আমার কাছে আছে কত? ২ কেজি ওজনের তামা। তো আমি এইদার আমাকে এই ২ কেজি তামাকে হচ্ছে বিভক্ত করতে হবে। মানে ১ কেজিতে রূপান্তর করতে হবে। অথবা এই ২ কেজি দিয়ে আমাকে কি করতে হবে? তার কাছ থেকে ১ কেজি ডাল নিতে হবে। তার মানে আমি এই পণ্যটাকে, আমার কাছে যেই ২ কেজি ওজনের যে তামাটা আছে এটাকে বিভাজন করতে পারতেছি না। এটা হলো বার্টার সিস্টেমের সমস্যা। এখানে পণ্য বা সেবাকে অ্যা আপনার ভাগ করা যায় না। ২য় যেই সমস্যাটা, ডাবল কোইন্সিডেন্স অফ ওয়ান্টস, অর্থাৎ দ্বৈত চাহিদার মিল। তো এই দ্বৈত চাহিদার মিলটা আমি কিছুক্ষণ আগেই ব্যাখ্যা করেছি যে ২ পক্ষেরই একে অপরের পণ্য একসাথে প্রয়োজন হওয়া দরকার ছিল। আর যেটা কি সবসময় সম্ভব না। আ এটা আশা করি সবাই বুঝতে পারছেন। কারণ যেমন আমি যেমনটা আগে বলছি যে আমার ১ কেজি চাল যখন আমি বিক্রি করতে যাবো ১ কেজি ডালের বিনিময়ে, তো যে ১ কেজি ডাল আমাকে দিবে তারও চালের চাহিদা লাগবে। যদি চালের চাহিদা না থাকে তাহলে হচ্ছে এখানে এই ট্রান্সেকশন বা চুক্তিটা সম্ভব না। তারপরে হচ্ছে একক হিসাবের অভাব, ল্যাক অফ আ ইউনিট অফ অ্যাকাউন্ট, অর্থাৎ কোনো জিনিসের মূল্য নির্ধারণের জন্য একটি সাধারণ মানদণ্ডের অনুপস্থিতি। ধরেন এই ১ কেজি চাল যে আমি বিক্রি করব ১ কেজি চালের ডালের বিনিময়ে, ১ কেজি চাল কি ১ কেজি ডালের সমপরিমাণ মূল্যের দিক থেকে? ধরেন কারো কাছে আছে ১ কেজি স্বর্ণ। এখন সে কি ১ কেজি স্বর্ণ দিয়ে ১ কেজি চাল ক্রয় করবে? যদি ক্রয় না করে কেন করবে না? অর্থাৎ এখানে মানে কোনো কিছুর মূল্য নির্ধারণ করা যাচ্ছে না। একটা সমস্যার সৃষ্টি হচ্ছে। ধরেন আমি কাউকে বললাম, "ঠিক আছে ভাই আমাকে আপনি ২ টা কি দেন, ল্যাপটপ দেন।" তো উনি বলল, "ঠিক আছে তো আপনি আমাকে কি দিবেন মোকাবেলায়?" তো আমি বললাম, "আমি আপনাকে ২ টা মোবাইল দিমু। আপনি আমাকে ২ টা ল্যাপটপ দিতেছেন, আমি আপনাকে ২ টা মোবাইল দিতেছি। সংখ্যা তো সমানই। কিন্তু কেউ দিবে? দিবে না। কারণ যে ল্যাপটপ বিক্রি করবে ও ভাববে ল্যাপটপ তো অনেক দামি, এটা দিয়ে অনেক কিছু করা যায় যা মোবাইলে করা যায় না। তো আমি কেন ২ টা মোবাইলের মোকাবেলায় ২ টা ল্যাপটপ দিব?" তো এটা সে ভাববে। কিন্তু যে মোবাইল দিবে সে ভাববে কি? যে, "কেন ভাই আমি তো ২ টা এই সংখ্যায় দিতেছি। এখন এইটা যে ওইটার চেয়ে দামি এটা আপনি কিভাবে নির্ধারণ করবেন?" আপনাকে তো একটা ইউনিফর্ম ইউনিট লাগবে। মানে যার উপর সবাই একমত। যে জিনিসটা দিয়ে হচ্ছে আমরা কি বলতে পারবো যে এইটা ল্যাপটপটা দামি এই কারণে যে ল্যাপটপটার মূল্য হচ্ছে এত।
তো এই এত বলার জিনিসটা কি ছিল না, বার্টার সিস্টেমে ছিল না। যেমন আমরা এখন বলতে পারি যে ল্যাপটপের দাম হচ্ছে 40,000 টাকা আর আপনার মোবাইলের দাম হচ্ছে 20,000 টাকা। তো এই কারণে এটা সমান না, কিন্তু ওই সময় তো টাকা নাই। ওই সময় মানি হিসেবে কাজ করতেছি আপনার কমোডিটি বা পণ্য। তো এই কারণে হচ্ছে বার্টার সিস্টেমের এই সীমাবদ্ধতাগুলো ছিল। প্রায় ৩টা সীমাবদ্ধতা। একটা হচ্ছে পণ্য ও সেবার অবিভাজ্যতা, দ্বিতীয় সীমাবদ্ধতা হলো দ্বৈত চাহিদার মিল, আর তৃতীয় সীমাবদ্ধতা হলো একক হিসাবের অভাব। আশা করি এটা একটু ক্লিয়ার হইছে। এই পয়েন্টে যদি কারো প্রশ্ন থাকে বলতে পারেন। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, যদি আমরা দেখি কারো প্রশ্ন নাই আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। হুম, আচ্ছা, আশা করি প্রশ্ন নাই, বা প্রশ্ন থাকলে নোট করে রাখতে পারেন, আমরা পরবর্তীতে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এইটা ছিল বার্টার সিস্টেম। তো এটা এখানে এটাই ব্যক্ত করা হয়েছে যে পণ্য বিনিময় বার্টার সিস্টেম। তো শুরুতে এইটা ছিল। তারপরে মানুষ যখন এর সীমাবদ্ধতা বুঝতে পারলো, তো তখন মানুষ কনভার্ট করলো পণ্য মুদ্রায়। পণ্য মুদ্রা মানে কি? পণ্য মুদ্রা মানে হলো পণ্য দিয়েই সে কি করবে? বিনিময় করবে, লেনদেন করবে। বাকি এই পণ্যগুলা সীমিত হবে। যেমন হতে পারে এটা সোনা, রূপা কিংবা লবণ, কড়ি, পশুর চামড়া ইত্যাদি। এগুলা মানি হিসেবে ব্যবহৃত ছিল। এই কারণে এগুলা এখানে ব্যক্ত করা হয়েছে। এমন নয় যে এই লবণ, কড়ি, পশুর চামড়া এগুলা ধরেন উদাহরণস্বরূপ জাস্ট আনা হয়েছে। এগুলা একসময় প্র্যাকটিস ছিল মানুষের মাঝে। মানুষ লবণকে হচ্ছে মুদ্রা হিসেবে ব্যবহার করত। মানুষ কড়িকে মুদ্রা হিসেবে ব্যবহার করত। এমনিভাবে পশুর চামড়াকেও মুদ্রা হিসেবে ব্যবহার করত। আর সোনা রূপার দিন তো বেশি দিন হয় নাই যেটা আমাদের কাছ থেকে গত হয়েছে। তো পণ্য মুদ্রা আর